দক্ষিণ কলকাতার জহর শিশু ভবনের পাশের রাস্তায় একটু এগোলেই পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির বাড়িটি। তারই পাশে পশ্চিমবঙ্গ সরকারের তথ্যকেন্দ্র, শিশির মঞ্চ, রবীন্দ্র সদন আর তার ডান দিকে নন্দন। পুরোটাই একটা সাংস্কৃতিক চত্বর। এই নাট্য একাডেমির বেসমেন্টে বিশিষ্ট অভিনেত্রী তৃপ্তি মিত্রের নামাঙ্কিত তৃপ্তি মিত্র নাট্যগৃহ। এই নাট্যগৃহে আজ 19 মার্চ 2021 শুক্রবার সন্ধ্যায় অভিনেতা নির্দেশক দেবাশিস রায়চৌধুরীর বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ। ভারতীয় নবনাট্যের স্বর্ণযুগ, 12 জন যুগনায়ক। নবনাট্য কথাটা উচ্চারণ করলেই আমাদের মনে আসে শম্ভু মিত্র, উৎপল দত্তের কথা। তাদের থিয়েটার চর্চা ও চর্যার হরেক রকম বই আমাদের হাতে আছে, কিন্তু ওই একই সময় আমাদের ভারতবর্ষের অন্য রাজ্যের থিয়েটারের মানুষ কি কাজ করেছিলেন সেই সব তথ্য নিয়েই এই বই। আমাদের থিয়েটারে এইসব গুণীজনদের সম্পর্কে এই প্রথম বাংলায় বই। এছাড়াও পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির প্রকাশনা দেবাশিস রায়চৌধুরীর 2টি বই, খালিদ চৌধুরী, পোশাকের কথা, রত্নাবলী প্রকাশনার তৃপ্তি মিত্র শিল্পে ও জীবনে, প্রবন্ধের সংকলন, নাট্যকথা, মঞ্চকথা, নাট্যচিন্তা প্রকাশনার চিত্রা সেন, ছন্দা চট্টোপাধ্যায়। প্রকাশনা অনুষ্ঠান শুরুর আগে চা চক্রে সকলে মিলিত হয়ে আলাপচারিতায় যেমন ব্যস্ত ছিলেন, তারই ফাঁকে বইটি প্রকাশের আগেই দেবাশিসের বই যেমন অনেকেই আগ্রহ ভরে সংগ্রহ করেছিলেন এবং নিয়েছিলেন দেবাশিসের হাতের ছোঁয়াও। আসুন আমরা সকলে মিলে দেখি এই আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠান। নমস্কার। আজকের এই আয়োজন শুরু করার আগে আমার নিজের কিছু কথা বলার আছে। সব কথা মনে নাও থাকতে পারে, এই ভেবেই আমি লিখে নিয়ে এসেছি। সেটা আপনাদের কাছে প্রথমে পড়ে শোনাই, তারপর আমরা আমাদের মূল অনুষ্ঠানে যাব। আমাদের আজকের এই আয়োজন শুরু হওয়ার আগে যে কথা শুরুতেই বললাম সেই কথা বলে নিতে চাইছি। পরম্পরা প্রকাশনা পক্ষে গৌতম দাস এবং আমি যখন বইটি প্রকাশের অনুষ্ঠানে পরিকল্পনা নিই, তখন প্রথমেই মনে আসে বিভাস চক্রবর্তী, শমিক বন্দ্যোপাধ্যায়ের কথা। তার কারণ এই বইয়ে যাদের কথা আমি বলেছি তাদের সকলের সঙ্গেই শমিকদার বহুদিনের সম্পর্ক। এটা আমি জানি, তার কারণ আমার কর্মজীবনের শুরুর প্রথম 17টি বছর যে প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত ছিলাম তার নাম নাট্যশোধ সংস্থান। সেই প্রতিষ্ঠানে আমি এই সমস্ত গুণীজনদের দেখেছি। বিভিন্ন সেমিনারের আয়োজনে তারা শমিকদার আমন্ত্রণে এই নাট্যশোধে এসেছেন, সাক্ষাৎকার দিয়েছেন, উপস্থাপন সহযোগে বক্তৃতা দিয়েছেন। সেই সঙ্গে 1984 সালে শুরু হওয়া নান্দিকারের জাতীয় নাট্যমেলায় বহু বছর ধরে আমরা এদের নাট্য প্রযোজনা দেখার সুযোগ পেয়েছি। সেদিক থেকে ভারতীয় থিয়েটারের প্রসঙ্গে এলেই শমিক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ভীষণভাবে প্রয়োজন। আর এই মানুষগুলির সম্পর্কে তথ্য সংগ্রহ করতে গিয়ে দেখেছি বিভাস চক্রবর্তী এর মধ্যে বেশ কিছু মানুষ সম্পর্কে তার অভিজ্ঞতার কথা নানা প্রবন্ধে লিখেছেন। শুধু তাই নয়, বিভাসদা পূর্ব পশ্চিম নাট্যদলের হয়ে গিরিশ কর্নারের নাটক দ্য ফায়ার অ্যান্ড দ্য রেন, মূল কর্নার অগ্নিমত্তমালে বাংলায় অগ্নিজলের নির্দেশক। এই নাট্য নির্মাণে তিনি ভারতীয় থিয়েটারের কৃতিজনদের সমাবেশ ঘটিয়েছিলেন। আপনাদের মনে আছে নিশ্চয়ই, সঙ্গীত পরিচালক ছিলেন ভাস্কর চন্দ্র ভারকর, মহারাষ্ট্র, মঞ্চচিত্রক দিলীপ তামুলে, অসম, পোশাক পরিকল্পক কৃতি বি শর্মা, দিল্লি, দীপচিত্রক সুদীপ সান্যাল, নৃত্য পরিকল্পক মধুমিতা পাল, রূপশিল্পী শ্রী দাস, মঞ্চ রূপায়ণ সৌমিক পিয়ালি এবং পুরুলিয়ার ছৌ শিল্পীরাও ছিলেন। ভাবুন কত কিছু সমাহার। সুতরাং বিভাস চক্রবর্তীর উপস্থিতি ভীষণভাবে প্রয়োজন।
আর বইটির কথা বলবেন অধ্যাপক চিন্ময় গুহ। তার নানা বিষয় রচনা আমরা যেমন পড়েছি, নানা বিষয় আলোচনা শুনে আমরা মুগ্ধ হয়েছি, কিন্তু চিন্ময় গুহ আজ আসতে পারেননি। তার এক আত্মীয়ের শারীরিক অসুস্থতার কারণে তিনি আজ উপস্থিত থাকতে পারছেন না। যেটা বলার তা হলো, প্রথম দুজনের উপস্থিতি নিয়ে আমরা গত কয়েকটা দিন বেশ দুশ্চিন্তায় কাটিয়েছি, কারণ তাদের দুজনেরই শারীরিক অসুস্থতা। আমরা সারাক্ষণ দুজনের সঙ্গে যোগাযোগ রেখেছি, যে দুজন হলেন শমিক বন্দ্যোপাধ্যায় এবং বিভাস চক্রবর্তী। আজ অবশ্য বিভাস চক্রবর্তী আমাদের সামনে এসেছেন, তিনি বসে আছেন সামনেই। তার পরিবর্তে অবশ্য আমরা ভাবতেও পারছিলাম না, যদিও বা ভাবা যেত, তাঁরাও একই বয়সী, আর এই অতিমারির ফলে সবাই বিধিনিষেধের ঘেরাটোপে। যদিও এটা আমার নিজের অভিমত, এখনকার নাট্য ব্যক্তিত্বরা অপেক্ষাকৃত যারা তরুণ, তার পাশ্চাত্য থিয়েটার চর্চায় আগ্রহী বেশি। ভারতীয় থিয়েটার সম্পর্কে তেমন আগ্রহ আছে বলে আমার মনে হয় না। ভারতীয় থিয়েটারে আঙিনায় কত অসাধারণ নাটকে গুণীজনেরা বিরাজ করেছেন, তাদের কথা মনে করানোর জন্যেই আমার এই কাজ। যাই হোক, দুদিন আগে বিভাসদা কথা দিলেন আজ উপস্থিত থাকবেন, যদিও বললেন সকলের বারণ রয়েছে, কিন্তু শমিকদার ডাক্তার অনুমতি দিলেন না। তা সত্ত্বেও তিনি বললেন আমি থাকতে চাই। সেটা কিভাবে সম্ভব? তাই আমরা তার কথাকে মান্যতা দিয়ে তার উপস্থিতির ব্যবস্থা করলাম। তিনিও খুশি হলেন। এবার সুষ্ঠুভাবে অনুষ্ঠান সম্পাদিত হলে আমরা প্রীত হব। নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। অতিথি এবং পরম্পরার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই স্বাগত ভাষণ শ্রদ্ধেয় শমিক বন্দ্যোপাধ্যায়। হাজরা অদিতি ও পরম্পরা প্রকাশনাকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। সঙ্গে সঙ্গেই আজকে উপস্থিত আমার দুই বন্ধু বিভাস চক্রবর্তী ও চিন্ময় গুহকেও অভিবাদন জানিয়ে তাদের কাছে ক্ষমা চাইছি যে আমি নিজে উপস্থিত হয়ে এই কথাগুলো আজকে বলতে পারলাম না। ডাক্তারের খুব কড়া নিষেধে নিজের বাড়িতেও যেতে পারি না, অন্যত্র থাকতে হচ্ছে প্রায় 2 বছর, আর সভা সমাবেশে যাওয়া একেবারেই নিষিদ্ধ। নয়তো দেবাশিস রায়চৌধুরীর বইয়ের উদ্বোধনে থাকতে পারলে সত্যি খুব শ্লাঘা বোধ করতাম। বিশেষ করে যে বিষয়টা দেবাশিস বেছে নিয়েছেন, একটা সময় আমি বলবো 70-এর দশকেই, 60-এর দশকের একেবারে শেষ দিক থেকে 70-এর দশক জুড়ে ভারতীয় থিয়েটারে একটা নবযুগ এসেছিল। কারণ এই প্রথম ভারতের থিয়েটারের ইতিহাসে থিয়েটারের একটা ভাষা, থিয়েটারের একটা ভাবধারা, সেটা সর্বভারতীয় বিস্তার লাভ করেছিল। নয়তো যতই আমরা সেই প্রাচীন 1000 বছরের পুরনো নাট্যশাস্ত্রের কথা বলি না কেন, আসলে কিন্তু থিয়েটার ভারতবর্ষে একান্তভাবেই আঞ্চলিক। তাতে কোনো ক্ষতি নেই, বরং সেটা আমাদের একটা বৈশিষ্ট্য বা গর্বেরও ক্ষেত্র যে প্রত্যেকটা অঞ্চল তার নিজস্ব সংস্কৃতি ও নিজস্ব ইতিহাসকে লালন করে তার গভীর থেকে তার থিয়েটারের স্বাদটাকে তুলে এনেছে, এবং তাতেই সেইভাবে এই থিয়েটারগুলো চিহ্নিত হয়ে গেছে। বাংলা থিয়েটার, মারাঠি থিয়েটার, কন্নড় থিয়েটার, মালায়ালাম থিয়েটার, হিন্দি থিয়েটার, এগুলোর স্বতন্ত্র আঞ্চলিক চরিত্র, আঞ্চলিক সাংস্কৃতিক চরিত্র তৈরি হয়ে গেছে। কিন্তু কোথাও নানা রাজনৈতিক সাংস্কৃতিক টানাপোড়েনের কারণে ওই সময়টায় 60-এর দশকের দ্বিতীয়ার্ধ থেকে ধরা যাক 70-এর দশক জুড়ে 80-র দশকের শুরু পর্যন্ত
হঠাৎ দেখা যেতে থাকলো যে অনেক নাটক ভারতীয় একটা ভাষায় রচিত হয়েই সেটা অনুবাদে অন্য ভাষায় পৌঁছে যাচ্ছে, অন্য ভাষার অন্য অঞ্চলের থিয়েটারের মানুষেরা সেই নাটকের মধ্যে তাদের নিজেদের থিয়েটারের একটা অন্য মুখ খুঁজে পাচ্ছেন এবং সেই মুখটাকে তারা গ্রহণ করছেন, চিহ্নিত করছেন, তার মধ্য দিয়ে নিজেদেরও যেন নতুন করে আবিষ্কার করছেন। এবং এই আবিষ্কারের সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস ঘটে, যে জন্য এই যুগটাকে আমরা নবযুগ বলি, যে একটা নতুন প্রজন্মের পরিচালকেরা উঠে এলেন। তাদের মধ্যে কিছু কিছু প্রবীণ পরিচালকও ছিলেন, যারা কাজ হয়তো শুরু করেছিলেন আগে, কিন্তু এই সময়টায় তাদের ওই বলতে পারি ভারতায়ন শুরু হলো, অর্থাৎ নিজের অঞ্চলের সীমাকে পেরিয়ে অন্য সীমানার দিকে হাত বাড়িয়ে সীমানাগুলোকেই তারা ভেঙে ফেললেন। এই একটা নতুন ধারা, যার মধ্যে দিয়ে কিছু নতুন নাট্যকার এবং কিছু নতুন পরিচালক পাশাপাশি উঠে এলেন, একটা নবযুগ তৈরি হলো। তার ভিত্তি স্থাপন করেছিলেন শম্ভু মিত্র, উৎপল দত্ত, ইব্রাহিম আল কাজীর মতো মানুষেরা ঠিক তার আগেই 50-এর দশকে। কিন্তু তার একটা রূপান্তর ঘটলো, একটা নবযুগায়ন ঘটলো এই সময়টায়। এইটা আমরা অনেক সময় মনে রাখি না, কিন্তু ইতিহাসের নিরিখে বোধহয় এই সময় এবং এই যুগান্তরটাকে চিহ্নিত করা প্রয়োজন। দেবাশিস সেই কাজটা বাংলা ভাষায় অন্তত শুরু করলেন তার এই বই দিয়ে। 12 জনকে তিনি বেছে নিয়েছেন, তাদের মধ্যে নাট্যকারও আছেন, পরিচালকও আছেন। আরও হয়তো 10-12 জনকে বাছা যেত, 24 জন হতে পারত, বা এরকম আরেকটা সংখ্যাই হতে পারত। কিন্তু এই সংখ্যার মধ্যে কোনো জাদু নেই, বা সংখ্যার মধ্যে কোনো বিশেষ কিছু একটা মহত্ব নেই। উনি বেছেছেন কারণ এই 12 জনকে উনি চিনেছেন, তথ্য সংগ্রহ করেছেন, তাদের কাজ পড়েছেন, অনুধাবন করেছেন। তার দৃষ্টিকোণ থেকে এদের তিনি সামনে নিয়ে এসেছেন। তাকে অভিনন্দন জানাই। আর এই 12 জনের সঙ্গেই আমার ব্যক্তিগত পরিচয়, বন্ধুত্বের এত স্মৃতি জড়িয়ে আছে যে আজ যদি উপস্থিত থাকতাম, হয়তো সেই সব কিছু টুকরো স্মৃতিও আপনাদের কাছে উপস্থাপন করতে পারতাম। সেটা হলো না, তাতে তেমন কিছু ক্ষতি নেই, কারণ এই বইটা প্রকাশ পেল। এই বইটার মধ্য দিয়ে আবার নতুন করে এই অন্য রকমের একটা ভারতীয় থিয়েটার, যেটা অঞ্চলের স্বাদ, গন্ধ, চরিত্র অনাবিল বহন করে একটা বৃহত্তর ধারার মধ্যে এই অঞ্চলগুলোকে, এই অঞ্চলের সংস্কৃতি, চেতনাগুলোকে চিনে নেবার, তার সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাবার আবার একটা সম্ভাবনা উন্মোচন করে দিতে পারে। কারণ ওই ধারাটা আজকে আবার কিন্তু কোথাও অনেক স্খলিত, সীমিত হয়ে গেছে। আবার আমরা কোথাও একটা ওই আঞ্চলিকতার সীমানার মধ্যে নিজেদের আবদ্ধ করতে শুরু করেছি। আঞ্চলিকতার দাবি দাওয়াগুলো আরেকটু বৃহত্তর সীমানা পেরিয়ে যাওয়ার সম্ভাবনাকে কোথাও যেন অবরুদ্ধ করে দিচ্ছে। এই সময়ে এই বইটার দরকার ছিল। নমস্কার।
শ্রদ্ধেয় শ্রমিক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমরা শুনলাম স্বাগত ভাষণ। এবার আমি ডেকে নেব শ্রী গৌতম দাসকে প্রকাশনা সম্বন্ধে কিছু বলার জন্য, এবং সেই সঙ্গে আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ, সঙ্গে আনা যে মোবাইল ফোন রয়েছে তা সাইলেন্ট মোডে রেখে দেবেন, তাহলে সুবিধা হবে আগামী অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং গৌতম দাস সম্বন্ধে বলতে গেলে তিনি নাটক বিভাগ, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, তারই প্রাক্তন ছাত্র। প্রকাশনা এর পাশাপাশি তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও নিজেকে যুক্ত রাখতে ভালোবাসেন, তাই তাকে ডেকে নেব কিছু বলার জন্য। নমস্কার, আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, কৃতজ্ঞতা এই কারণে যে আজকের এই বই প্রকাশ অনুষ্ঠানে আপনারা এসে আমাদের অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার একটা প্রয়াস নিয়েছেন। আমাদের কাছে যখন এরকম একটা প্রস্তাব এলো তখন এসেছিল ভবেশদার মারফত। তখন আমরা সানন্দে রাজি হয়েছিলাম, এই কারণে মনে হয়েছিল এই কাজটি আরো অনেকের কাছে নিয়ে যাওয়ার দরকার আছে। আমরা এর আগে অজিতেশকে নিয়ে খুব বড় মাপের একটি কাজ করেছিলাম, সেটি ভবেশদা সম্পাদনা করেছিলেন। বেতার নাটক নিয়ে একটি কাজ করেছিলাম। আসলে গতানুগতিকতার বাইরে গিয়ে শুধুমাত্র থ্রিলার, প্রেম ভালোবাসার উপন্যাস এর বাইরে গিয়ে আর একটু অন্যভাবে ভাবার একটা চেষ্টা করেছি। যেহেতু আমি নাটকের ছাত্র ছিলাম এবং এখনো কিছু কাজের সাথে যুক্ত থাকছি, সেই সুবাদে আমার মনে হয়েছে, এবং আমি যে বাড়িটায় থাকি আমার বাবা এবং আমার শ্বশুর বাড়ির সূত্রে, সেখানে একটা নাটকের পরিবেশ আছে। আমার শ্বশুরমশাই অমরেশ চট্টোপাধ্যায় আমাদের ওই অঞ্চলের উদ্যোগী নাট্য সংস্থা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাট্য সংস্থা হুগলি জেলায়। অনেক গুরুত্বপূর্ণ নাটক তিনি, ছোট নাটক তিনি রচনা করেছেন, পরিচালনা করেছেন এবং অভিনয় করেছেন, এবং সেই ছোটবেলা থেকে সেসব নাটক থেকে আমাদের বড় হওয়া। এবং স্বাভাবিক কারণে আমার মনে হয়েছে যে আমরা যে এলাকায়, যে অঞ্চলটায় থাকি, সেখানে অনেকের নাটকের দল, আজকে প্রচুর নাটক হচ্ছে, অনেক ফান্ড, অনেক টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার কোথাও মনে হয়েছে যে নাটকের বইগুলো পড়ার ক্ষেত্রে বা এই যে নাট্য ব্যক্তিত্বদের সম্পর্কে একটু জানা, এইটাতে কোথাও একটা তাদের ঘাটতি রয়েছে। আমি গতকালই ফিরেছি জলপাইগুড়ি থেকে, জলপাইগুড়ি বইমেলা, উত্তরবঙ্গে এই প্রথম আমাদের বই নিয়ে যাওয়া। সেখানে আমি আশা করেছিলাম অনেক নাটকের বই, যেমন অজিতেশ যেমন আছে, বেতার নাটক যেমন আছে, তেমনি শিবব্রত চট্টোপাধ্যায়ের নাট্যশালা, নাট্যজন রবীন্দ্রনাথ, একটি বড় মাপের কাজ, এই সমস্ত বইগুলোই নিয়ে গিয়েছিলাম। উদ্দেশ্য শুধুমাত্র বই বিক্রি নয়, সেটা একটা আছে, সেটা যেহেতু আমার পেশা, সেটা সেখান থেকে উপার্জন করেই আমার জীবিকা নির্বাহ। কিন্তু আরো বেশি মনে হয়েছিল ওই অঞ্চলে এত কাজ, আমি বারবার ওখানকার ফেসবুকের মাধ্যমে বা ওখানকার মানুষদের, যে নাটকের যারা ছেলেপুলেরা আছে, যারা করেন ছাত্রছাত্রী বা নাটকে, তারা একটু আসুক, আমাদের বইগুলো একটু দেখুক। আমাদের তো বই দেখানোর কোনো একটা সুযোগ নেই, এবং সেই কারণে আরো হয়তো দেবাশিস থেকে বলেছিলাম যে একটা আয়োজন করব, যেখানে কিছু মানুষকে ডেকে আমাদের বইটা কেমনভাবে তৈরি করেছে সেটাও একটু দেখাতে চাই। তো যে কথা বলছিলাম যে নাটকের বই পড়ার ক্ষেত্রে কেমন একটা অনাগ্রহ আছে। আমাদের বন্ধু আশিস, তাকেও আমি বলেছি বারবারই এই কথা বলি যে নাটকের ছেলেমেয়েরা নাটক করছেন অসামান্য, হয়তো অসাধারণ কিছু কাজ তারা করছেন, কিন্তু জানার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে হয়তো কিছুটা খামতি থেকে যাচ্ছে বলে আমার কাছে মনে হয়েছিল। সেটা সম্পূর্ণ মানে আমার মত। তো সেই কারণেই এই বইটি করার ক্ষেত্রে আমার এত আগ্রহ, এবং যদি সেই বইটি বিশেষ করে নাটকের ছেলেদের কাছে পৌঁছে যায়, তাহলে দেবাশিসদের যেমন খুশি হবে, আমি অত্যন্ত খুশি হব, এবং আগামী দিনে এই ধরনের কাজগুলো আরো বেশি বেশি করে করার চেষ্টা করব। আপনারা জানেন যে বাংলা বইয়ের খুব একটা এই মুহূর্তে ভালো অবস্থা নেই, বিশেষ করে করোনার পরিস্থিতি, সেই পরিস্থিতিতে প্রকাশনা, বাংলা প্রকাশনা একটা সংকটের মুখে দাঁড়িয়েছে। শুধু তো আমাকে নিয়ে আমাদের প্রকাশনা নয়, আমার সাথে যারা আছেন, যারা না থাকলে আমি প্রকাশনাটাই এগিয়ে নিয়ে যেতে পারতাম না। এবং তারও বাইরে, এটা তো আমাদের প্রতিদিনকার সঙ্গী, কিন্তু তারও বাইরে আরো যারা সঙ্গীরা আছেন, তারা একটা বিপন্নতার মধ্যে থেকে, আমি জানি না কিভাবে এই জায়গাটা থেকে উত্তরণ।
কিছুদিন আগে গতকাল প্রয়াত হয়েছেন আমাদের ইন্দ্রাণী নিজের উদ্যোগে এই ভয়ঙ্কর পরিস্থিতিকে একটা মোকাবিলা করার চেষ্টা করছিলেন, তারপরে হয়তো অনেকে করেছেন। কিন্তু এই ধরনের শুধুমাত্র উদ্যোগ দিয়ে কিন্তু বাংলা প্রকাশনাকে এই মুহূর্তে বাঁচানো যাবে কিনা জানি না। আমরা অনেক কিছুতে অভ্যস্ত হয়ে গেলাম, ই বুকে অভ্যস্ত হলাম, আমরা সবাই সবার সাথে নানানভাবে যোগাযোগ রাখার চেষ্টা করলাম, কিন্তু আমাদের সবাইকে একটু ভাবতে হবে যে বাংলা প্রকাশনার ভবিষ্যৎ নেই। একটু একটু করে সবাই যদি ভাবা শুরু করি, একটু একটু করে যদি এগিয়ে আসি, আবার একটা চর্চা শুরু হয়, একটু উপহার দেওয়া শুরু হয়, তাহলে হয়তো আমরা কিছুটা বাঁচিয়ে নিতে পারবো। এখন বাঁচলেই বা আর না বাঁচলেই বা আমাদের ক্ষতি কি, কিন্তু ক্ষতি আছে, একটা অনেক বড় অংশের মানুষ এটার সাথে যুক্ত আছে। আমি সেটা অনুভব করেছি। শুধুমাত্র এলাম আর প্রকাশনাটা করে চলে গেলাম, এই কাজটা আমি করিনি। 2008 থেকে আমরা যখন শুরু করেছি, একেবারে যারা বাঁধাই কর্মী তাদের সাথে, কারণ সেই সময় আমি কৃত্তিবাস পত্রিকাটি প্রকাশনার দায়িত্ব পেয়েছিলাম। 25শে বৈশাখ প্রথম আমাদের সংখ্যাটি আমাদের দায়িত্বে প্রথম সংখ্যাটি প্রকাশিত হয়েছিল। প্রায় সারা রাত ছাপাখানায় ছিলাম এবং তারপরে বাঁধাইখানায় থেকে আমরা সকালবেলা বইটা নিয়ে এসেছিলাম। সেই কারণে ওদের দেখেছি খুব সামান্য বেতনে বা সামান্য অর্থের তারা এই কাজটা করেন। অনেক বড় অসংগঠিত মানুষের সাথে যুক্ত আছেন। আমরা অনেকে যখন অন্য কিছু ভাববেন, এলআইসি ইত্যাদি ইত্যাদি নানান রকম বিষয়গুলো ভাববেন, আমরা যারা বইয়ের মানুষ, আমরা যারা নাটকের মানুষ, আমরা যারা সংস্কৃতি চর্চার মানুষ, তারাও একটু সবাই মিলে ভাববেন। এই কটি কথা বলে বইটির সবার কাছে পৌঁছে যাবে হাতে হাতে। আপনারা সবাই মিলে খবরটি অন্তত, আমাদের কাছে তো বিশেষ কিছু নেই, একটা দেশে বড় বিজ্ঞাপন দিতে পারি, এক পাতার বিজ্ঞাপন না হয়, কিন্তু শুধু দেশ দিলেই কি সবাই জানতে পারবে? আমার মনে হয় না। আমরাই হচ্ছে, যদি ভালো লাগে, যদি পছন্দ হয়, একটু সবাই মিলে জানাবেন। ভালো থাকুন, নমস্কার। আরেকটি কথা, শুরুতেই যে কথা বলছিলাম, এই বইটি হতোই না। আমি যাকে খুবই আমার প্রিয় মানুষ বলে মনে করি, আত্মীয় বলে মনে করি, তিনি হচ্ছেন ভবেশদা। আমি ভবেশদাকে একটু দেখে নেব। ভবেশদা, আমি কি কারণে আমাকে আহ্বান করা হয়েছে সেটা খানিকটা স্পষ্ট হয়ে গেছে। সেটা হচ্ছে যে আপনারা শুনলেনই যে দেবাশিস এরকম একটা কাজ করার পরিকল্পনা নিয়ে আমাকে কথা বলেছিল। তো আমি গৌতমের কাছে সেই প্রস্তাব দিই এবং সঙ্গে সঙ্গে সেটা গৃহীত হয়। আমার খুবই ভরসা ছিল গৌতমের উপর এই কারণে যে ওই যে কথাটা উনি নিজেই বললেন যে আমি একটু অন্য রকমের বইও করতে চাই, সমস্তটা একেবারে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে নয়, এবং যেগুলোর বিক্রি খুব একেবারে দ্রুতগতিতে হবে এমন প্রত্যাশাতেও নয়। তো সেইটা যে গৌতম গ্রহণ করে তারপরে বইটা সযত্নে হয়েছে, এবং এইটা প্রকাশের পর্যায়ে বিভিন্ন সময়েই দেবাশিসের সঙ্গে আমার কথা হয়েছে। ওরও নানান রকম বইটা প্রকাশ নিয়ে ভালো ভাবনা, দুশ্চিন্তা, এইসব নানান রকম আমাদের মত বিনিময় হয়েছে। ফলে কাজটা এগিয়ে যে আজকে বইটা প্রকাশিত হতে পারলো, সেটা আমার কাছে খুবই আনন্দের, আমাদের সকলের কাছেই আনন্দের। সমিকদা গোড়াতে যে কথা বলেছেন সেইটাই আমারও কথা হতে পারে। তার কারণ আমার একটা কথা এই মুহূর্তে বসে বসে মনে হচ্ছিল যে অনেক দিন আগে যখন বহুরূপী চোপ আদালত চলছে নাটকটা করেন মঞ্চে প্রথম, তো তখন শম্ভুমিত্র নাটকটা শুরু হওয়ার আগে মঞ্চের আড়াল থেকে একটা ঘোষণা করছিলেন। তাতে কিছুই নয়, কথাটা খুব সাধারণ কথা। সেটা হচ্ছে এই যে আমরা অনেক পশ্চিমের নাটক করেছি, ঠিক কথাটা এইরকম উদ্ধৃতির মধ্যে রাখলে, আমরা অনেক পশ্চিমের নাটক করেছি কিন্তু দেশের দিকে তাকিয়েছি খুব কম। ফলে আমরা দেশের অন্যান্য অঞ্চলের নাটকের করবার কথা মনে করেই আজকে তেন্ডুলকরের এই নাটক চোপ আদালত চলছে করবার কথা আমাদের মনে হয়েছে। সেই সময় থেকে আমরা অনেকটা সময় পেরিয়ে এসেছি, এদের মধ্যে আমাদের চর্চা বেড়েছে, নাতিকারের উৎসব হয়েছে, যেসব ব্যক্তিদের নিয়ে এখানে আলোচনা হয়েছে, যাদের কথা আমরা জানতে পারবো এখানে, তাদের নাটক আমাদের দেখবার সুযোগ হয়েছে কলকাতার মঞ্চে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এটা একটু আমার মনে হয়, কেন আমার মনে হওয়াটা ঠিক নাও হতে পারে, কেননা আমি একটু নিজেকে খুব নাটকের খুব যে জানাশোনা মানুষ, খুব চর্চার মধ্যেই নিয়মিত এই বিষয়টাতেই আছি তাও নয়, ফলে আমি জানি ভীষণ কম। তা সত্ত্বেও আমার একটু কিরকম মনে হয় যে এই বইটা হাতে পেয়ে যে একটা এই 12 জন নাট্যজন সম্পর্কে একটা মহাপ্রাপ্তি ঘটবে,
এইরকম প্রত্যাশায় নয়, কিন্তু সেই প্রাপ্তির পথে যাত্রা করার জন্য উৎসাহিত হওয়ার জন্য যে একটা ভিত্তির দরকার হয়, সেইটা যে আগ্রহ সঞ্চারের দরকার হয়, সেই সঞ্চারের কাজটা এই বইটার মধ্যে দিয়ে যথেষ্টই হতে পারে বলে আমার বিশ্বাস। কেননা আমি কয়েকটা লেখা, এখানে তো বইটা আজ হাতে পেলাম মাত্র, কিন্তু কয়েকটা লেখা ইতিপূর্বে বিভিন্ন পত্রপত্রিকায় পড়েছি, তাতে আমার মনে হয়েছে। এবং এটা দেবাশিসের কাছে খুব প্রত্যাশিত। তার কারণ আপনারা শুনলেন এবং জানেনও যে দেবাশিস নাট্যশোধে 17 বছর কাজ করেছে, রবীন্দ্রভারতীতে অধ্যাপনা করেছে, আমাদের বেতারে নাটক সে অভিনয় করেছে, দূরদর্শনে খবর পড়েছে, ফলে নানা স্তরে বিভিন্ন দলে অভিনয় করেছে, শুধু নিজের দল বলে নয়। তো সেই কারণে নানা স্তরে কাজের অভিজ্ঞতা আছে। এবং এটাই তার প্রথম বই এমন কথাও নয়। যখন তৃপ্তিমিত্রকে নিয়ে তেমন কথায় বই খুব একটা বেরোয়নি, সেই সময় তৃপ্তিমিত্রকে নিয়ে করেছেন, চিত্রা সেনকে নিয়ে বই করেছেন, সন্ধ্যা চট্টোপাধ্যায়কে নিয়ে করেছেন, আমাদের থিয়েটারের পোশাক নিয়ে বই, খালেদ চৌধুরীকে নিয়ে, এইসব নিয়ে আয়তনে যে খুব বড় তেমন নয়, কিন্তু বইগুলো খুব সহায়ক হিসেবে কাজ করতে পারে। তো সেই কাজটা যে দেবাশিস খুব আগ্রহের সঙ্গে এবং একান্তে করে যাচ্ছে, করে চলেছে, সেটা আমার কাছে খুবই আনন্দের। এবং গৌতম যে কথা বললেন যে আপনারা পড়লেই বুঝতে পারবেন যে এই বইটার গুরুত্ব কতখানি। এমনি আমার ব্যক্তিগত একটা অন্য মত আছে, যেহেতু আমি দু একটা ওইরকম সম্পাদনার কাজটা যে একটু করি, তাতে আমার অল্প মনে হয় যে যখন সেটা কাজটা করে চলেছি তখন মনে হয় যে আরও মানে ওইটা দরকার, এইটা দরকার, এইটা হলে আর একটু সম্পূর্ণ হতে পারতো, সেইটা হলে তা হতে পারতো। তারপরে সংগ্রহ করতে গিয়ে দেখি যে গবেষকের মন নিয়ে করছে, কিন্তু নানা রকম বাধা আছে সেইখানে। তখন আমার মনে হয় আচ্ছা এইটা যদি আমার সেটা মনটা সম্পূর্ণ মানে তৃপ্তি হলো না বলে যদি আমি কাজটা স্থগিত রাখি বা যদি না প্রকাশ করি, তাহলে পরে সেইটুকুও তো করা হবে না। সেই দিক থেকে আমার মনে হয় যে আমাদের অন্যান্য প্রদেশের যে থিয়েটারের কাজকর্ম, তাদের ব্যক্তি মানুষ এবং তাদের থিয়েটারের চিন্তা ভাবনা, যদিও এর মধ্যে এদের অনেক নাটকই আমরা করেছি, দেখেছি, সবটাই ঠিক, কিন্তু আগ্রহের তো কোনো শেষ নেই। আর আমাদের সত্যি করোনা ক্লিষ্ট সময়ে আমাদের একটু অন্যভাবে মানসিকতার বদল ঘটিয়ে দিচ্ছে বোধহয়। আমরা একটু পড়তে চাইছি কম, তারপরে প্রায় সবটাই জানা হয়ে গেছে, এরকম ধারণাও বোধহয় কোনো মহলে আছে। মানে সব মিলে আমার মনে হয় এই বইয়ের গুরুত্ব যথেষ্টই আছে। সেইটা হাতে পেয়ে আপনাদের সত্যিই ভালো লাগে, সেটা আমাদের সকলের ভালো লাগবে। আমি দেবাশিস রায়চৌধুরী এবং গৌতম দাস দুজনকেই খুবই শুভেচ্ছা জানাচ্ছি, তাদের এই কাজটাকে তারা করেছেন বলে আমি কৃতজ্ঞ ব্যক্তিগতভাবে। আর বিভাস দাও খুব মানে এখন তার বাইরে বেরোনো খুব সীমিত, এবং তার মধ্যেও একবার দুবারই মাত্র বেরিয়েছেন অসুস্থতার পরেও। বাড়ির সমস্ত বললাম দেখে দেবাশিস যেটা বললো ঘেরাটোপের মধ্যে, তা সত্ত্বেও যে তিনি এই অনুষ্ঠানটা, এটার গুরুত্বের কথা ভেবে এসেছেন, সেজন্য আমার ভালো লাগছে। নমস্কার আপনাদের সকলকে। এবার আমরা ভারতীয় নবনাট্যের স্বর্ণযুগ, 12 জন যুগনায়ক, এই বইটির আনুষ্ঠানিক প্রকাশনা দেখব। আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন শ্রদ্ধেয় বিভাস চক্রবর্তী, তাকে ডেকে নেব। এবং সেই সঙ্গে আমি গৌতম দাসকেও ডাকবো, একই সঙ্গে দেবাশিস রায়চৌধুরীকেও ডাকবো, বিভাসবাবুকে, ভবেশবাবুকেও ডাকবো। আপনাদের প্রত্যেককে এখানে আসতে অনুরোধ করছি। বিভাসদা বলছেন আমি বরকর্তা, তুমি বল। হ্যাঁ, বইটির আনুষ্ঠানিক প্রকাশনা করবেন বিভাস চক্রবর্তী। যেভাবে ভবেশদা বললেন যে এত কিছুর মধ্যেও আমরা
শ্রদ্ধেয় বিভাস চক্রবর্তীকে আমাদের মধ্যে পেয়েছি, তাই তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। না, আজকে আমার বলার কথা ছিল না, দেবাশিসের সঙ্গে যা কথা হয়েছিল, কিন্তু কিছু বললে ভালো লাগবে আমার অন্তত, সেই জন্য বলছি। দেবাশিসের সঙ্গে আমার বহুদিনের পরিচয় এবং বহু সূত্রে গাঁথা সেই পরিচয়। অর্থাৎ দেবাশিসের সঙ্গে দূরদর্শনেও আমার সহকর্মী, রবীন্দ্র ভারতীতেও আমার সহকর্মী, থিয়েটারেও আমার সহকর্মী, এবং অন্যান্য সূত্রে যেরকম নাট্যশোধে, সেখানে আমার সঙ্গে সরাসরি নাট্যশোধের কোনো সম্পর্ক নেই, কিন্তু ভীষণই গভীর সম্পর্ক আছে বইপত্র, পড়াশোনা, নানা রকম ব্যাপারে, অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে। দেবাশিসের মধ্যে একদিকে একটা গবেষক মন দেখেছি আমি। ও কিন্তু কোনো জিনিস সুপারফিশিয়ালি ওপর ওপর নিতে চায় না, একটু ভেতরে ঢুকতে চায়, যেটা খুব বেশি লক্ষ্য করি না আমাদের থিয়েটারের মানুষদের মধ্যে। একটু ফাঁকি দিয়ে কাজগুলো করার দিকে একটু ঝোঁক থাকে বেশি। দেবাশিসের নাট্যশোধে থাকাকালীন দেখেছি কি গভীর অভিনিবেশ সহকারে যে সমস্ত তথ্য ইত্যাদি ছিল, সেগুলোর সুযোগ গ্রহণ করেছে এবং তাই নিয়ে নাট্যশোধের প্রয়োজনেও লেখালেখি করেছে, আবার অন্যত্র লেখালেখি করেছে। সেগুলো আমাদের কাজে লেগেছে, থিয়েটারের লোকের কাজে লেগেছে। ও রবীন্দ্র ভারতীতেও যখন ওকে দেখেছি এবং শুনেছি অনেকের কাছে, আমি তো আর ওর ক্লাস অ্যাটেন্ড করিনি, কিন্তু শুনেছি ও কিন্তু একটু অন্যরকম ভাবে পড়াতো, গভীরে গিয়ে। অর্থাৎ নাটকের শুধুমাত্র টেক্সটটা নিয়ে সাহিত্য আলোচনাই করতো না, তার মধ্যে প্রায়োগিক যে ব্যাপারগুলো ছিল সেইগুলো নিয়েও কিন্তু সে আলোচনা করত, এবং আলোচনা করতো না, ক্লাস এক্সারসাইজ করতো, অর্থাৎ ছাত্রছাত্রীদের দিয়ে করাতো, জিনিসগুলো ঘটিয়ে ওঠাতো। এবং সেইটা আমার খুব ভাল লাগতো, যে থিয়েটারটা যেহেতু একটা প্রায়োগিক শিল্প, শুধুমাত্র টেক্সটের মধ্যে সীমাবদ্ধ নয়, সেইটার যে ছাত্রদের প্রথম থেকেই এই বোধটা চালিয়ে দেয় ওদের মধ্যে, যেটা রবীন্দ্রভারতীতে আগে, অনেক আগে শুনেছি ছিল না। তখন নাকি পরীক্ষার সময় বলা হতো লাইট ফাইট কিচ্ছু পাবে না, তোমাদের বলতে হবে মনে করুন এখানে একটা লাইট আছে, মনে করুন এখানে একটা এই আছে, মনে করুন পেছনে এরকম একটা সেট আছে। তো এই করে কি থিয়েটার হয় নাকি? এটা কি আমি জানি না, আমার আগে যারা ওখানে পড়িয়েছেন তাদের ব্যাপারে কোনো কমেন্ট করতে চাই না। আমি কিন্তু শুনেছি এরকম বলা হতো পরীক্ষার সময়, ছাত্রদের কিছুই দেয়া হতো না, টুলস এইডস যেটাকে বলা হয় সেগুলো কিছুই দেয়া হতো না। তো দেবাশিস কিন্তু এইগুলো পূরণ করার চেষ্টা করেছে, যেই অভাবগুলো, সেটা কিন্তু একটা খুব বড় ব্যাপার। এবং আমি ওকে নাট্য একাডেমিতে যখন আমি সদস্য ছিলাম, তখন আমি ওকে যাতে নাট্য একাডেমির কাজে লাগে, দেবাশিসকে যাতে আমরা পাই আমাদের কাজে লাগে, সেই জন্য আমি চেষ্টা করেছিলাম ওই মনোগ্রাফগুলো লেখার উপর। ওই যে ভবেশ বললেন যে ওই ওটা জানি পোশাক নিয়ে যে বইটা বেরোনোর কথা, এই ব্যাপারগুলো আমি সম্পাদককে বলেছিলাম, সচিবকে বলেছিলাম যে দেবাশিসকে আপনারা ডাকুন, ইনভলভ করুন কাজে, দেখবেন নাট্য একাডেমি উপকৃত হবে। তা সেইটা করেছিলেন এবং সত্যি উপকৃত হয়েছে। দেবাশিস অনেক কিছু করেছেন, এক্সিবিশনের ব্যাপারে বলেছিলাম, এবং যথারীতি সেখানে ওই গবেষণা এবং নানা রকমের সংগ্রহ করা তথ্য শুধু নয়, নানা রকম ছবি, লেখা, অমুক এইসব দিয়ে এক্সিবিশনগুলো খুব অন্য রকম হয়েছিল। তা এইটা খুব দরকার। আর আমাদের একটা জিনিস মনে হয়, নাটকের পড়ার কথা বললেন আমাদের পরম্পরার প্রকাশক, বললেন গৌতম বাবু, কিন্তু
নাটকের পড়ার ব্যাপারে নাটকের থিয়েটারের লোকেদের একটা অনীহাই আছে, কারণ একটা হয়তো কি হয়, মানে আমি সাধারণভাবে বলছি, অনেকেই গুণী মানুষ আছেন, অনেক কি বলবো পণ্ডিত মানুষও আছেন আমাদের থিয়েটারে, কিন্তু তাদের কথা বলছি না। সাধারণভাবে যারা থিয়েটার করতে আসেন তাদের মধ্যে এটার অভাব মানে খুব লক্ষ্য করে কষ্ট পেতে হয়। আমি বলছি, আর এটা আমার দলের নিন্দা নয়, এটা সামগ্রিকভাবে সবার ক্ষেত্রে, এটা আরো অনেক গ্রুপকে আমি জিজ্ঞেস করেছি, তাদের ক্ষেত্রেও তাই, যে আমাদের একটা বড় লাইব্রেরি করেছিলাম এবং সেখানে আমার সংগ্রহের প্রায় অর্ধেকটা ওখানে দিয়েছি, কারণ সল্টলেকে যখন আমাদের বাড়িটা হয় সেখানে জায়গা ছিল, তার জন্যে ওখানে ব্যবস্থা করা গিয়েছিল, কিন্তু কেউ বই নিয়ে পড়ে না। এত সমস্ত মূল্যবান বই আছে ওখানে, যেগুলো গোগ্রাসে গিলেছি আমরা ছোটবেলায়, মানে আমি বিদেশি নাটকের কথাই বলছি, কিংবা এদেশি নাটকের কথাই বলছি, কিংবা নাট্য বিষয়ক বইয়ের কথা বলছি, সেগুলোর ব্যাপারে কোনো আগ্রহ নেই। অর্থাৎ এই যে একটা থিয়েটার আমরা করতে পারি, থিয়েটার আমাদের রাইট, আমরা বাঙালি, এর জন্য আমাদের খুব একটা প্রস্তুতির দরকার হয় না, এটা কিন্তু এখনো চলে আসছে। মানে প্রথম দিকে ছিল, কিন্তু এই পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি হওয়ার পরে প্রথম দিকে কিন্তু এই ব্যাপারটা প্রথম তৈরি হলো যে থিয়েটার জন্যেই থিয়েটার করা যায় না, তার জন্যে শিক্ষিত হতে হয়, থিয়েটারের ব্যাপারে শিক্ষিত হতে হয় বলে কিন্তু পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি কতগুলো প্রকল্প নিয়েছিলেন, সেগুলো খুব কাজে দিয়েছিল। এখন যে থিয়েটারের অল্প বয়সী ছেলেরা ভালো ভালো থিয়েটার করছে নানা জেলা স্তরে এবং অন্য বিভিন্ন জায়গায়, সেটা মূলে কিন্তু এই পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির এই প্রচেষ্টা। আমি জানি না এখন কি অবস্থায় আছে, কিন্তু আগে এটা ছিল এবং তার ফল আমরা হাতে হাতে পেয়েছি। কিন্তু আবারও দেখছি এইটাতে একটা ভাঁটা পড়েছে যে লেখাপড়াটা খুব কিছু একটা করার নয়। এই যে আজকে যে আমাদের পশ্চিমবঙ্গের বাইরে 12 জনকে নিয়ে দেখা হলো এবং তাদেরকে নবনাট্যের মানুষ বলা হলো, যে নবনাট্য সংঘমিত্র বলতেন আমাদের এই নাট্য আন্দোলনকে, সেই নবনাট্যের আন্দোলন যে শুধুমাত্র এখানে সীমাবদ্ধ ছিল না, সারা ভারতবর্ষে যেটা ছড়িয়েছিল। এবং একটা সময় আসে যখন এই ধরনের একটা মানে শিল্প কিংবা সংস্কৃতির একটা আন্দোলন তৈরি হয়, তখন যে এই আন্দোলনটা তৈরি হয়েছিল, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ সেই আন্দোলনের শরিক এবং তাদের মতো করে কাজ করে যাচ্ছিলেন, তারই পরিচয় পাওয়া যায় যে ভারতীয় নবনাট্যের স্বর্ণযুগ। অর্থাৎ আমরা এখানে নবনাট্য বলতে বুঝি শম্ভুমিত্র বলেছিলেন এবং তার পরবর্তী ব্যাপারটা নবনাট্য, তারপরে গ্রুপ থিয়েটার ইত্যাদি। কিন্তু আসলে যে নবনাট্যটা সারা ভারতেই ছড়িয়েছিল, সারা ভারতেই যে তার তরঙ্গ দেখতে পাওয়া গিয়েছিল, সেইটা কিন্তু এই বইটার মধ্যে তার একটা স্বীকৃতি আছে, খুব দরকার ছিল। অনেকে কিন্তু এরকমভাবে ভাবেন না যে সবটা নিয়েই কিন্তু আমরা শুধুমাত্র পশ্চিমবঙ্গে বাংলায় এই থিয়েটারের চর্চা হয়েছে এবং বাংলারই কিছু মানুষ এই নবনাট্যের আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, তা আরো অনেক মানুষ এর সঙ্গে ছিলেন। বিশেষ করে আমরা নিজেদের বাইরে, কলকাতার বাইরে, পশ্চিমবঙ্গের বাইরে খুব একটা অন্যদের সেই ধরনের স্বীকৃতি দেওয়া, নিজেরা বলছি, আমি প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতির কথা বলছি না, যে আমরা খুব একটা কি বলবো, তাদেরকে স্বীকার করার যে একটা ব্যাপার আছে, তাদেরকে যে মানে এত গুরুত্ব দেওয়ার ব্যাপার আছে, সেটা আমরা খুব একটা দেখি না। এমনকি আমাদের মধ্যেও যে সমস্ত থিয়েটারের যে সমস্ত মানুষ আছেন, তাদের নিয়েও যে লেখালেখি কিংবা নাট্যতত্ত্ব নিয়েও যে লেখালেখি, সেগুলো খুব একটা হয় না। কারণ আমরা দেখেছি সমীক বন্দ্যোপাধ্যায় যখন সিগারে ছিলেন, তিনি কি কি কাজ করেছেন, সেগুলো কাজের দিকে তাকালে আমরা কি জানি তিনি কি কি কাজ করেছেন? কতগুলো বাংলা নাটক অনুবাদ করিয়ে সেগুলো ইংরেজিতে সারা ভারতবর্ষে সেগুলো প্রচারিত হয়েছে, আমরা জানি না, অনেকেই জানি না, কিন্তু তিনি এই কাজগুলো করেছিলেন। এবং সমীক বন্দ্যোপাধ্যায় এমনকি আমাদের মতো সবে থিয়েটারে আমাদের একটু নামটাম হচ্ছে,
আমাদের ডেকে নিয়ে গিয়ে একটা বিশাল সেশন করেছিলেন, অনেকের ইন্টারভিউ নিয়েছিলেন, অনেকের, অরুণ মুখোপাধ্যায়, শ্যামল ঘোষ, আমার, মনোজ মিত্র, অশোক মুখোপাধ্যায়, এইরকম অনেকের ইন্টারভিউ নিয়েছিলেন। সেটা যে কি মানে সিগাল প্রকাশনায় ওদের কোয়ার্টারলি যেটা বেরোতো তাতে বেরিয়েছিল, এবং সেটা ইংরেজিতে উনি নিয়েছিলেন বাংলায়। তারপরে সিগাল কোয়ার্টারলিতে ওই বাংলাগুলো আবার ইংরেজিতে বড় বড় ইন্টারভিউ, দীর্ঘ ইন্টারভিউ, সেইগুলো উনি ইংরেজি করে নিয়ে আবার পাবলিশও করেছিলেন। এই কঠোর পরিশ্রম, কিন্তু এই কঠোর পরিশ্রম উনি স্বীকার করেছিলেন এই কাজটা করার জন্য, কারণ ভেবেছেন এই কাজটা গুরুত্বপূর্ণ। আমি জানি না সেই আছে কিনা, আমার একটা ইন্টারভিউ বই বেরিয়েছে, সেটা শেখর সমাদ্দার সম্পাদনা করেছেন, তার মধ্যেই শ্রমিক বন্দ্যোপাধ্যায়ের ওই ইন্টারভিউটা অন্তর্ভুক্ত। কিন্তু শুধু আমার নয়, অনেকের ইন্টারভিউ নিয়েছিলেন। আমার তো মনে হয় ওই সময়কার যারা ছিলেন, যে ইন্টারভিউগুলো শ্রমিক বন্দ্যোপাধ্যায় নিয়েছিলেন, সেগুলো নিয়ে একটা কালেকশন হতে পারে, খুব ভালো কালেকশন হতে পারে, খুব ভালো কালেকশন। কারণ শ্রমিক বন্দ্যোপাধ্যায় ইন্টারভিউ বুঝতেই পারছেন যে কত মানে তার গভীরতা ছিল সেই সব প্রশ্নের মধ্যে কিংবা উত্তরের মধ্যে। অনেককে চেনা যায়, অনেকে তার থিয়েটার ভাবনা, থিয়েটার নিয়ে তার ইতিহাস, কী করে এলেন, কী করে থিয়েটারটা করলেন, সেই তার ইতিহাস সব কিছুই পাওয়া যায়। যাই হোক, এই অভাবগুলো রয়ে গেল আর কি, মানে দিনান্তে এসে দেখছি যে অভাবগুলো রয়ে গেল, কিন্তু এরকম হওয়ার কথা ছিল না। এই থিয়েটারের এরকম হওয়ার কথা ছিল না, এ বিষয়ে আমি নিশ্চিত। অন্যরকম কিছু হওয়ার কথা ছিল, সেটা এখনো হয়ে ওঠেনি। আমরা ধন্যবাদ জানাবো তাদের, যারা আমাদের সঙ্গে, শ্রদ্ধেয় বিভাস চক্রবর্তী এবং শ্রদ্ধেয় ভবেশ দাস, আমাদের কথা শোনালেন, তাদের বক্তব্য রাখলেন। এবার আমাদের আয়োজন গিরিশ কার্নাডের নাটক তুগলকের দুটি দৃশ্য, কিন্তু তার জন্য আমাদের অল্প সময়ের প্রস্তুতি প্রয়োজন। সেই জন্য আমরা একটি ছোট বিরতি নেব। বিরতির পরে আমরা শুরু করব আমাদের আজকের আয়োজন তুগলক নাটক। তুগলক নাটক গিরিশ কার্নাড, অনুবাদক চিত্তরঞ্জন ঘোষ ও স্বপন মজুমদার। দুটি দৃশ্যের পাঠাভিনয়, অংশগ্রহণে অলোক রায়ঘটক, চন্দন মজুমদার, প্রসেনজিৎ ঘোষ ও অরুণিতা রায়চৌধুরী। দৃশ্য ২, প্রাসাদের একটি ঘর। দাবার শখের উপর ঝুঁকে মোহাম্মদ, মুখে চাপা উত্তেজনার হাসি। স্বপ্ন প্রবেশ করে। মোহাম্মদ, ও তুমি একেবারে ঠিক সময়। যদি এক লহমা আগে আসলে দুনিয়ার একটা বড় লোকসান হয়েছে তো। মনে হচ্ছে খুব বড় ব্যাপার কিছু। হ্যাঁ ঠিক তাই, খুব বড়। এইমাত্র বুঝলে, এইমাত্র আমি দাবার সবচেয়ে কঠিন সমস্যাটা সমাধান করে ফেললাম। এমনকি আল আদেলি এবং আসসারাখি পর্যন্ত বলেছিলেন এ সমস্যার কোনো সমাধান হতে পারে না, কিন্তু ব্যাপারটা এত সহজ। ওরা আবার কি? এই ছোটি আম্মা, এবার জিজ্ঞেস করছো? হ্যাঁ, দুনিয়ার যত দাবা খেলোয়াড় জন্মেছে ওরা দুজন তার মধ্যে সবচেয়ে সেরা। দাবার কথা আমি কি করে জানবো? ঠিক ঠিক। তুমি বরং আইনুল মুলকে লেখো না, ওর নিশ্চয়ই খুব পছন্দ হবে। মজার ব্যাপার, তুমি ওর নাম করলে। এইমাত্র আমি ওর কথাই ভাবছিলাম, অবশ্য দাবার ব্যাপারে নয়। আমার পেয়ারের দোস্ত, ছোটবেলার সাথী, দাবায় আমার সেরা জুড়ি আইনুল মুলক ঠিক এই মুহূর্তে দিল্লি আক্রমণ করতে এগিয়ে আসছে। কি বলছো তুমি? যা বললাম তাই। 30,000 সৈন্য নিয়ে দিল্লির দিকে এগিয়ে আসছে। কিন্তু কিন্তু কেন মোহাম্মদ? জানি না। শেষ চিঠিতে তাকে আমি দাক্ষিণাত্যের সবাউসালের হতে লিখেছিলাম সেখানে একজন শক্ত লোক চাই। আমি ভেবেছিলাম কাজটা ওর পছন্দ হবে। কিন্তু নিশ্চয়ই আরো কোনো কারণ আছে। তাহলে মোহাম্মদ, তুমি এখন কি করবে? যতটা আমার সাধ্য ততটাই করব, কিন্তু 6,000 সৈন্য আমার নেই। জানো, দাবার সমস্যাটা নিয়ে আমি তো খুশি ছিলাম, কিন্তু
তুমি সব মাটি করে দিলে। যাকে তুমি একটা কিছু বলতে এসেছিলে। এখন আর তার দরকার নেই। নিশ্চয়ই আছে, বলো বলো বলো। মোহাম্মদ, আজকাল তুমি এত বেশি রাত জাগো, আমার চিন্তা হয় তুমি বোধহয় এক ফোঁটাও ঘুমো না। তাই জানতে এসেছিলাম কি হয়েছে। তুমি ভাবছো জবাব পেয়ে গেছো? দেখো, আইনুল মুলক নিয়ে যদি আমার এতই চিন্তা, তাহলে কি আর এই সময় দাবা নিয়ে সময় নষ্ট করি? তাহলে সারা রাত কি করো তুমি? সারা রাত আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন আমায় ঘুমের হাত থেকে রক্ষা করেন। কালকের ভাবনা ভাবতে ভাবতেই আজকের সারাটা দিন চলে যায়। যখন রাত নেমে আসে, তখনই আমি এই সব অতিক্রম করে যেতে পারি। আকাশের কৃত্তিকা নক্ষত্রপুঞ্জের দিকে তাকিয়ে আমার মনে পড়ে ইবন উল মাদ্দাজ আর দুরামনার কথা। তারাগুলোকে এক নজরে মনে হয়েছিল উট পাখির ডিম, অন্যজন ভেবেছিলেন একটা দোয়েল। তারপর ছুটে যেতে চাই তাদের কবিতায়, তার শব্দের মধ্যে ডুবে যেতে ইচ্ছে করে। আবার কখনো কখনো ইচ্ছে করে অনেক উঁচুতে উঠে দাঁড়াই পৃথিবীর দীর্ঘতম তরু শীর্ষে। সেখান থেকে আমার প্রজাদের ডেকে বলি, এসো এসো আমার প্রজারা, আমি তোমাদেরই জন্য অপেক্ষা করে আছি। আমাকে একান্তে তোমাদের দুঃখের কথা বলো, তোমাদের আনন্দে আমাকে শরীক করে নাও। এসো আমরা একসঙ্গে হাসি, একসঙ্গে কাঁদি, তারপর একসঙ্গে প্রার্থনা করি। এসো 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 আমরা আলো হয়ে উঠি, পৃথিবীকে ঢেকে ফেলি সবুজে। এসো আমরা অন্ধকার হই, দেশ ও জাতির সীমানা আমরা ঢেকে ফেলি। এসো আমি তোমাদের সবাইকে বুকে নেবার জন্য দাঁড়িয়ে আছি। হিন্দুদের মতো পুনর্জন্মে বিশ্বাস করতে পারলেও হতো, কিন্তু আমার একটি মাত্র জীবন, একটি দেহ, আর আমার স্বপ্নগুলো, আমার প্রজারা, আমার আল্লাহ, সবাই এই একটিকে নিয়ে টানাটানি করছে। বলো, ঘুমিয়ে কি আমি সময় নষ্ট করতে পারি? ঘুমোচ্ছি না বলে এখন বিয়ে ও বংশবৃদ্ধির দাওয়াই বাতলিও না যায়। তোমাকে নিয়ে যে কি করি, একটা সামান্য কথার উত্তরও তুমি রাজকীয় ভঙ্গি ছাড়া দিতে পারো না। এমনকি আইনুল মুলক দেখছি তোমাকে রুখতে পারেনি। আচ্ছা ছোটিয়া মা, ধরো আইনুল মুলকের সঙ্গে যুদ্ধে আমি মরে গেলাম। চুপ করো। না, সত্যি ধরো যুদ্ধে আমি মারা গেলাম, তাহলে জীবনের শেষ কটা দিন কেন উদ্বেগে নষ্ট করব? শত্রুদের নিয়ে আমার ভাবনা নেই, আমার চিন্তা আমার প্রজাদের নিয়ে। অহংকারী গাধা, কোথাও সুলতানরা যেন আর প্রজাদের কথা ভাবেন না, ভাবেনি। দিল্লির আগেকার সুলতানদের কথা মনে করে দেখো, তারা তাদের মুকুটের ভার সইতে পারতো না, মুকুট ত্যাগ করতে পারতো না। তাই হয় তারা অল্প বয়সী ভীমরতি ধরে মরেছে, নয়তো খুন হয়েছে। মুহাম্মদ, কি? কিছু না। তুমি খুন নিয়ে ঠাট্টা করো, আমার সহ্য হয় না। কেন? সহ্য হয় না, ব্যাস। ও, তাহলে তুমিও ওই গুজবে বিশ্বাস করো? কি গুজব? কি গুজব? কি কুৎসা? তুমি বেশ ভালো করেই জানো আমি কি বলছি। ছেলে মানুষই করো না মোহাম্মদ, আমি সে ধরনের কিছু বলিনি। কিন্তু তুমি তাই বিশ্বাস করো। করবে নাই বা কেন? আমার নিজের মাই বিশ্বাস করে, আমার গোটা রাজসভা বিশ্বাস করে, আমার আমিদেরা বিশ্বাস করে, আমার সৎমা বিশ্বাস করবে না কেন? চুপ করো আহাম্মক, আমি তোমাকে বারণ করে দিয়েছি, ওইভাবে তুমি আমাকে ডাকবে না। মনে আছে, কিন্তু তুমি আমার সৎমাই তো। আল্লাহ সুলতানের মঙ্গল করুন, ওয়াজির মোহাম্মদ নজিব আর জিয়াউদ্দিন বার্নি। আল্লাহ সুলতানকে দীর্ঘজীবী করুন। আসুন আসুন, এইমাত্র আমি ছোটই আমাকে বলছিলাম। মোহাম্মদ, ওদের তোমার দাবার কথা বললে না? না, ওতে ওদের কোনো উৎসাহ নেই, বরং ঐতিহাসিক মৃতের ছায়া নিয়ে ওর দাবা খেলা। আর নাজিব হলেন রাজনীতিক, তার চাই রক্ত মাংসের ঘুঁটি। এই হাড়গুলোকে প্রাণ দেওয়ার ধৈর্য ওর নেই, তার জন্য দরকার আইনুল মুলককে। যাক নাজিব, আমরা
কত দূরে গিয়েছি? যথাসাধ্য চেষ্টা করছি হুজুর, কিন্তু ৬,০০০-এর বেশি পাবো বলে মনে হচ্ছে না। আমাদের বাধা অনেক। বাধা? কি ধরনের বাধা জানতে পারি কি হুজুর? কিন্তু আর একটা বড় সমস্যা, শেখ ইমামউদ্দিন এখন দিল্লিতে। তাহলে এখান থেকে বেরোবার আগে তার আশীর্বাদ নেওয়া উচিত। হ্যাঁ, আশীর্বাদ এবং অব্যাহতি। তার মতো পুণ্যাত্মার সম্পর্কে কি ভীষণ কথা। ছোটি আম্মা, নজিবের রাগ কারণ শেখ সাহেব প্রকাশ্যে আমার সমালোচনা করেন, চান আমি সিংহাসন ত্যাগ করি। তার মতো আমি অযোগ্য? তার চাইতে খারাপ, উনি এখন বিদ্রোহীদের পান্ডা হয়ে উঠেছেন। এছাড়া তিনি আরো যা বলেন সেসব বার্নিকে জিজ্ঞেস করতে পারেন। ও, তাহলে তুমি তার বক্তৃতা শুনেছো বার্নি? তাকে দেখতে কেমন? সত্যি কি তাকে আমার মতো দেখতে? কিছুটা হুজুর, কিন্তু নজিব জানলো কি করে যে আমি তাঁর কথা শুনেছি? ক্ষমা করবেন হুজুর, কেউ যে আমার ওপর গোয়েন্দাগিরি করে এটা আমি পছন্দ করি না। সবকিছু জানাই আমার কাজ, আর তাই আমি তোমাকে আমার সঙ্গে এখানে আসতে বলেছিলাম। ইতিহাস কিভাবে গড়ে উঠছে সেটা দেখবার জন্য একজন ঐতিহাসিকের নিশ্চয়ই আমন্ত্রণের দরকার করে না। বার্নি, তিনি কি বলছিলেন? ওই আপনি যা বলেন, সুলতান ইসলামের কলঙ্ক। শুধু তাই? আরে নিজের সম্পর্কে আরো খারাপ কথা তো আমারই জানা আছে। আর কি বলেন? বলেন, নওয়াজের সময় বাবার ভাইকে হত্যা করে হুজুর সুলতান হওয়ার অধিকার হারিয়েছেন। তাই বলেছিলেন নাকি? হ্যাঁ হুজুর। ও ও, সবাই এখন খোলাখুলি ও কথা বলছে। হুজুর, হুজুর উত্তেজনার ঝোঁকে তিনি কথা বলে ফেলেছিলেন যে ঠিক। আমি নিশ্চিত ওটা তিনি ভেবে বলেননি হুজুর। নিশ্চয়ই এইসব তুচ্ছ কথা আপনি অগ্রাহ্য করবেন। তুমি কি সত্যি মনে করো পিতৃ হত্যা তুচ্ছ ব্যাপার আর ভ্রাতৃ হত্যা বা নামাজকে নাপাক করা? কিন্তু লোকে যা বলে তা নয় বার্নি। ওদের ওই কুটিল মন আমাকে আতঙ্কিত করে। দেখো, আমার নিজের মা আমার সঙ্গে এখন কথা বলেন না। বাবার মৃত্যুর জন্য নয়, আমার ভাই ওই দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, সে ছিল মায়ের খুব বাধ্য। মার সব খেয়ালও মেনে চলতো। ও সুলতান হলে মার পক্ষে বেশি ভালো হতো। তাই তিনি বিশ্বাস করেন আমি তাদের হত্যা করেছি। আর এইমাত্র জানতে পারলাম আমার এই সৎমাও ভাবেন আমি খুনি। হুজুর, শেখ সাহেবের কি হবে? তাকে বকবক করতে দাও, তিনি তো দরবেশ, ওটা তার অধিকার। কিন্তু আমাদের তো কিছু একটা করা উচিত। কানপুরে এখনো দাঙ্গা চলছে, আর সেটা তো তিনি বাঁধিয়েছিলেন। এখন আবার তিনি এখানে। কিন্তু হুজুর, হুজুর ঠিকই বলেছেন। প্রজাদের বলা হয়েছে সুলতানের সমালোচনা করার অধিকার তাদের আছে। তারা প্রকাশ্যে নিজেদের অভিযোগ জানাতে পারে। ওগুলো যে শুধু মুখের কথা নয়, সুলতান যে ওটা কাজেও করতে চান তা প্রমাণ করার এই তো সময়। প্রজারা নিশ্চয়ই খুদাবন্দের সাহস, সততা আর ন্যায়পরতায় সাড়া দেবে। সাহস, সততার ন্যায়পরতা? দোষ বার্নি, আমরা এখন রাজনৈতিক সমস্যা নিয়ে কথা বলছি। জানি আমি জানি। আর রাজনীতিতে এগুলো সব থেকে দরকারি, কারণ এগুলোকে ভিত্তি করেই গড়ে উঠবে নবীর দান ইসলামের সাম্রাজ্য। ও, তুমি তো আবার এসব বুঝবে না। তোমার হিন্দু শৈশব তোমার দৃষ্টিকে এমন আচ্ছন্ন করে আছে যে শোধরাবার কোনো উপায় নেই। হিন্দু ধর্ম ত্যাগ করেছি কেন জানো? কারণ তাতে সমাজের মুক্তির কোনো কথা নেই, তাতে কেবল আত্মার কথা। যখন দরিদ্র উন্মাদ পৃথিবী চারপাশে যন্ত্রণায় আর্তনাদ করতে থাকে, তখনও শুধু নিজেদের ব্যক্তিক আত্মার কথা। তাই আমি মুসলমান হলাম। ইসলাম এই পৃথিবীটার কথা ভাবে। আমি ভাবলাম এই ধর্মই মর্তের মাটিতে স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করবে। কিন্তু এখন জানি না, তা করতে পারবে না। সত্য, হ্যাঁ সত্য শুধু বর্তমান মুহূর্তটা, আর সেটাকেই আমাদের
আঁকড়ে ধরতে হবে। তাহলে বর্তমান মুহূর্তটা এখন কি চাই নাজিব? খুবই স্পষ্ট হুজুর, উনি শেখের মৃত্যু চান। বিপদ! তাহলে তো তিনি শহীদ হয়ে যাবেন। মরার উপর খাড়ার ঘা মারতে পারি না। যদি এখন তাকে হত্যা করি তাহলে আমরা নিশ্চিহ্ন হয়ে যাব। বরং আমরা আইনুল মুলকের কাছে আত্মসমর্পণ করতে পারি। কি বলছো? কার কাছে আত্মসমর্পণ? আইনুল মুলক তিনি দিল্লি আক্রমণ করতে আসছেন। না 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 না, আমি বিশ্বাস করি না। হুজুর, হুজুর তাড়াহুড়ো করে কিছু করবেন না আপনি। নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। হুজুর, আপনি আইনুল মুলককে চেনেন। তিনি ভালো লোক আর আপনাকে ভালোবাসেন। তিনি বিশ্বাসঘাতক নন, আপনি তা জানেন। কিন্তু এখন কেন? সে কি বুঝতে পারে না যে এখন ভুল বোঝাবুঝির সময় নেই আমার? সে জানে যে দৌলতাবাদ যাওয়ার ব্যাপারে আমাকে কতটা মন দিতে হচ্ছে। কিন্তু তিনি কেন এমন কাজ করছেন সেটা জানা নিশ্চয়ই সম্ভব। দয়া করে আপনি দূত পাঠান। আদেশ করলে আমিও যেতে পারি। তাতে লাভ কি? ওইসব নষ্ট করার মতন সময় আমাদের নেই। বিশ্বাসঘাতকই শান্ত হোক চাই দোস্ত হোক, নিশ্চিহ্ন করতেই হবে। কিন্তু কারণটা জানতে চাও না তুমি? আমি কারণটা জানি, এটাই স্বাভাবিক। তাই নাকি? সত্যি? হুজুর, আপনি যখন মসনাদে বসলেন অযোধ্যায়, তখন অরাজকতা। আইনুল মুলককে আপনি সেখানকার সুবাহ সালার করে পাঠালেন। বিদ্রোহীদের ধ্বংস করে তিনি আইন শৃঙ্খলা ফিরিয়ে আনলেন। অযোধ্যার মানুষ তাকে প্রায় পীরের মতো ভাবে। সেখানে তিনি সুখেই আছেন, বেশ নিরাপদ। এমন সময় তিনি আপনার চিঠি পেলেন। তাকে দাক্ষিণাত্যে সুবাহ সালার করা হয়েছে, তিনি যেন শিক্ষিত পৌঁছন। এই বদলির পেছনে তিনি যদি কোনো গুপ্ত ষড়যন্ত্রের ছায়া দেখে থাকেন তাহলে অবাক হওয়া কি আছে? আল্লাহ, এই কথা আমি আগে ভাবিনি। কেন? আপনি ভাবেননি, কিন্তু নাজিব ভেবেছিলেন হুজুর। তবে আপনাকে সতর্ক করে দেননি। তখন সতর্ক করলে হুজুর কি আমার কথা শুনতেন? আইনুল মুলককে তিনি খুবই ভালোবাসতেন সেই সময়। আর তুমি ঘৃণা করো? মানে ঘৃণা নয়, শুধু সন্দেহ করাই আমার চাকরি। আর তার থেকে আমি কাউকেই রেহাই দিতে পারি না। কাউকেই না? না বেগম সাহেবা। স্বয়ং সুলতানকেও না? না না, এমনকি সুলতানকেও নয় বেগম সাহেবা। মোহাম্মদ! ছোটি আম্মা, তাহলে নাজিব তোমার প্রস্তাব? আমি এখন কিছু ভাবতে পারছি না হুজুর। শুধু এইটুকু ছাড়া, শেখ সাহেবের সঙ্গে আপনার চেহারায় আশ্চর্য মিল আছে। কি বললে তুমি? শেখ সাহেবের সঙ্গে এই ব্যাপারটার সম্পর্ক কি? তুমি একটা শয়তান নাজিব। ঠিক আছে, এসব আমরা পরে খাবো। এর মধ্যে সৈন্যদল তৈরি হয়ে নেবে। পরশু সন্ধ্যায় আমরা কানৌজ যাত্রা করবো। মোহাম্মদ, তাহলে এখানকার শাসন কে চালাবে? নাজিব এখানে থাকবে। তাছাড়া সাম্পান শহরের আমিরের ছেলে শাহাবুদ্দিনকে আসতে লিখেছি। সে আমার অনুপস্থিতির সময় এখানে থাকবে। জানো, ওই আমিরটি আমায় খুব একটা পছন্দ করে না, তাই ভাবলাম তার ছেলেকে এখানে আমন্ত্রণ করলে একটা দোস্তির ভাব প্রকাশ পাবে। এসব কি হচ্ছে হুজুর? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিন্তু আমার প্রাণ আপনার জন্য কেঁপে কেঁপে উঠছে হুজুর। যদি তোমাকে আঘাত করে থাকি আমায় মাফ করবার নেই, কিন্তু এই খেলাটা আমি আমার নিজের মতো করেই খেলতে চাই। এসো নাজিব, সিপাহ সালারের সঙ্গে দেখা করতে হবে। ছোটি আম্মা, আমাদের যেতে হুকুম দাও। বার্নি, একটু দাঁড়াও। বার্নির সঙ্গে আমি কয়েকটা কথা বলতে চাই। হ্যাঁ নিশ্চয়ই, এসো নাজিব। জি জাহাপানা। জানি না কি বলবো বার্নি, কিন্তু নিজের ছেলের বিরুদ্ধে অভিযোগ করছি না। বেগম সাহেবা, আপনি আমায় সম্পূর্ণ বিশ্বাস করতে পারেন। জানি, তাই তোমাকে থাকতে বলেছি। মোহাম্মদকে নিয়ে আমার খুব চিন্তা হয়। তুমি তো জানোই ওর স্বভাব।
এত বুদ্ধিমান ছেলে, প্রজাতির জন্য এত খাঁটি, আজকাল তো ঘুমোবারও সময় পায় না। কিন্তু এত উত্তেজনার বশে চলে, একবার মাথায় খেয়াল চাপলেই পর মুহূর্তে যে কি করবে বুঝতেও পারি না। তুমি ঠান্ডা মাথার মানুষ বানি, স্থির বুদ্ধি, সৎ, তোমার মতো দোষ তোর দরকার। আমি ভাবছিলাম আমি তোমায় কি বলবো। হায় আল্লাহ, সবটাই এত বোকার মতো শোনায়। বেগম সাহেবের মনোভাব আমি সব বুঝতে পারছি। তা নয়, তা নয়, ওর এত দোষ, তার পরামর্শদাতা আমার পছন্দ হয় না। আমার কথা দাও, ও যাই করুক, ও যাই করুক, ওকে ছেড়ে যাবে না কখনো। কথা দাও বার্নি। আল্লাহ আল্লাহ যেন আমাকে এই বিশ্বাস অক্ষুণ্ণ রাখতে দেন বেগম সাহেবা। আমি কথা দিচ্ছি বেগম সাহেবা, সুলতানকে আমি কখনো ছেড়ে যাব না, কখনো না। আমি তাকে এতটাই ভালোবাসি যে আমার পক্ষে তা সম্ভব নয় বেগম সাহেবা। এখন ওর দিকে চেয়ে দেখো, ও প্রকাশ করবে না, কিন্তু আইনুল মুলক ওকে খুব আঘাত দিয়েছে। আর ওই শেখ ইমামউদ্দিন, জানি না সে কি করতে এসেছে। বেগম সাহেবা, আপনাকে আমার পরামর্শ দেওয়ার কথা নয়, তবে আমাকে একটা কথা বলতেই হচ্ছে। নাজিবকে আমি হিংসে করি না, তার একরোখা সততার আমি প্রশংসাই করি, কিন্তু সুলতানের ওপর তার প্রভাব দেখে মাঝে মাঝে বিরক্ত লাগে আমার। আমি জানি, আমিও লক্ষ্য করেছি, আর কয়েকটা দিন আমি দেখব। যদি সেইভাবেই চলতে থাকে তাহলে তার মতো কপাল যেন কুকুরেরও না হয়। বেগম সাহেবা, শোনো শোনো শোনো, খুদাবন্দ খুদা তর্স শাহ সুলতান মোহাম্মদ ঘোষণা করেছেন যে আজ বিকেলে নামাজের পর বড় মসজিদের সামনে ময়দানে জমায়েত হবে। तमाम हिंदुस्तान যাকে পরম পুণ্যাত্মা দরবেশের মতো শ্রদ্ধা করে, আল্লাহর দোয়া যাকে নিয়ত ঘিরে রেখেছে, সেই ওয়ালিউল্লাহ শেখ ইমামউদ্দিন এখানে বক্তৃতা করবেন। দিল্লির সব নাগরিকদের এই জমায়েতে হাজির থাকতে বলা হচ্ছে। শোনো শোনো শোনো। দৃশ্য 10, প্রাসাদ। মোহাম্মদ জানলা দিয়ে বাইরে তাকিয়ে স্বপ্ন প্রবেশ করে। মোহাম্মদ, জানো বাইরে কি হচ্ছে? হ্যাঁ, এমন করছো কেন? আর কি করতে পারতাম? আমি তো বলেছিলাম নতুন তামার সিক্কা আর রূপোর মোহরের দাম একই হবে। আমি তো এখন নিজের কথার খেলাপ করতে পারি না। কিন্তু এ তো নেহাত বোকামি। ওয়াজির বলেছে ওখানে 500 গাড়ি জাল সিক্কা রয়েছে। আচ্ছা, তুমি কি সব বদলে দেবে? এছাড়া অন্য কোনো পথ নেই। এমনটা যে ঘটতে পারে আগেই আমার ভাবা উচিত ছিল, ভাবিনি, সেটাই আমার দোষ। এখন যদি তামার শিক্ষাগুলো বাজার থেকে তুলে না আনি, গোটা অর্থনীতিটাই ভেঙে পড়বে। অবস্থা এখনই যথেষ্ট খারাপ। প্রথম দিনেই 500 গাড়ি, তারপর কাল, পরশু ডাকাতিকে তুই আইনি করে তুলছিস। এই দৌলত প্রজাদেরই, আমার খেয়ালে ওদের সর্বনাশ করতে পারি না। হ্যাঁ, কিন্তু জাল সিক্কায় খাজানসি খানা ভরলে ওদের কি লাভ? আর তাতে তোমার অর্থনীতিরই বা কি ভালো হবে? না ছুটি আম্মা, ওইসব শিক্ষা খাজানজি খানায় যাবে না, নতুন গোলাপ আগে জমা থাকবে। মুহাম্মদ, তোর হয়েছে কি? বছরের পর বছর ধরে ওই গোলাপ বাগ তৈরি করলি, আর এখন গোলাপ বাগের হার আমার দরকার নেই। করার সময় ভেবেছিলাম ওটা সারির কবিতার ছবির মতো হবে। চেয়েছিলাম এর প্রতিটি গোলাপ হবে এক একটি কবিতা, প্রতিটি কাঁটা হবে তীক্ষ্ণ, ইন্দ্রিয়বোধকে করবে তরিত। এখন এই আকাশ কুসুমের দরকার নেই, জানাজার কোনো আলাদা চিহ্নের দরকার হয় না। তাহলে জানাজা থামাচ্ছিস না কেন? কেন এই অশেষ মৃতদেহের সারি? মোহাম্মদ, ইদানিং গুজব শুনছি
আমির আর খানেরা নাকি ক্ষুব্ধ। নজিব হত্যার তদন্তে তুই নাকি তাদের হেরান করছিস। হেরানি করিনি, আমি শুধু জানতে চাই নজিবকে কে খুন করেছে। এ কথা কি সত্যি যে তাদের 5 জন ফেরার? না, 5 জন নয়, 4। পঞ্চম লোকটি আত্মহত্যা করেছে, আমির জালালউদ্দিন। হায় আল্লাহ! সে তার স্ত্রীকে বলেছিল সে জানে কে নাজিবকে খুন করেছে। এক বান্দাই কথাটা শুনে ফেলেছিল। মোহাম্মদ, এমন ভাবে চলিস না, আমার কথা শোন। নজিব মৃত, সব শেষ। এখন তার জন্য আমিরদের খেপিয়ে তুলবি নাকি? তোমার অদ্ভুত লাগে না যে জালালউদ্দিনের মতো একজন আমির খুনিকে বাঁচানোর জন্য কেন আত্মহত্যা করলো? খুনি তাহলে নিশ্চয়ই খুব বিশিষ্ট কেউ। নজিব মরেছে, আমি খুশি। সেই তোকে ধ্বংসের পথে চালাচ্ছিল, আর কাউকেই তুই তার মতো বিশ্বাস করতিস না। তাই রাজ্যে রাজি হাল। উলেমারা তোর বিরুদ্ধে, আমিররা তোর বিপক্ষে, আর প্রজারা তোকে ঘৃণা করে। এসব তারই কীর্তি। তাই সে মরেছে, আমি সুখী। অনেক আগেই তার মরা উচিত ছিল। না, নজিব আমার অনুগত ছিল না, ইত্তাখতের অনুগত ছিল। যখনই সে আমার বিরুদ্ধতা করেছে তখনই বুঝেছি আমার কোনো ভুল হয়েছে। তাকে ভুলে যাও না কেন? এতে রাজ্যের কি লাভ হচ্ছে? আমাকে জানতেই হবে কে তাকে খুন করেছে এবং কেন। মোহাম্মদ, আর কতদিন নিজেকে এভাবে যন্ত্রণা দিবি? বেশি দিন নয়, আমিরেরা ফিরে আসবে। যদি না আসে তাদের পরিবারবর্গের জন্য দুঃখ হয়। তুমি আমায় ভয় পাইয়ে দিচ্ছ মোহাম্মদ। হ্যাঁ, সত্যি তাই। দয়া করে এটা থামাও মোহাম্মদ, দয়া করে। অন্তত আমার মুখ চেয়ে থামাবে না? আমি তোমাকে মিনতি করছি। বেশ, তবে শোনো, আমি মেরেছি, আমি তাকে খুন করিয়েছি। আল্লাহর দোহাই এ নিয়ে রসিকতা করো না, আর মুহূর্ত দেখিয়ে আমায় ওই নির্বোধ আমির আর খানদের হাত থেকে বাঁচাবার চেষ্টা করো না। ব্যাপারটা লঘু নয়। গুরুত্ব দিয়ে আমি কথাটা বলছি। হ্যাঁ, আমি তাকে বিষ খাইয়েছিলাম। চুপ করো। কেন তুমি আমাকে এভাবে যন্ত্রণা দিচ্ছ? বুঝতে পারছো না তোমার বুকের রসিকতা রবেদটা চালিয়ে ঘুরিয়ে দিচ্ছে? কেন আমি তাকে মারতে পারি না? নিজের বাবা বা ভাইকে মারার থেকে এটা অনেক সহজ। শেখ ইমামউদ্দিনকে মারার চেয়ে অনেক ভালো। আমি তাদের মেরেছিলাম, হ্যাঁ, কিন্তু মেরেছিলাম একটা আদর্শের জন্যে। আমি কি তার পরিণতি জানি না? তোমার কি মনে হয় না যে সে অভিশাপের ফল আমি পেয়েছি? আমার সঙ্গে কথা বলে না, আমি আয়নার সামনে দাঁড়াতে পর্যন্ত পারি না। ভয় ওখানে যদি তাদের মুখ ভেসে ওঠে। দুনিয়ায় আমার 3টি মাত্র বন্ধু ছিল, তুমি, নজিব, বার্নি। এখন তুমি আমায় বিশ্বাস করতে বলো তুমি নজিবকে মেরেছো? আমার সঙ্গে এমন করছো কেন? মাত্র 7 বছর আগে তুই তাকাতে বসেছিস, তখন কি উজ্জ্বল তোর গৌরব, কি মহৎ তোর আদর্শ, বুক ভরা ছিল আশা। আর এখন তোর রাজ্যের দিকে তাকিয়ে দেখ, যেন একটা মৃত্যুর কারখানা। আর এই সবই ওই নজিবের জন্যে। আমি আর সহ্য করতে পারছিলাম না। কিন্তু তুমি জানো না গত কমাস ধরে সে আমায় খুনোখুনির রাশ টানতে বলছিল। জানো, সে চেয়েছিল সিংহাসনে স্থায়িত্বের জন্য আমি যেন তরবারি সংযত করি। তাহলে করুনি কেন? পারিনি। আজ নয়, সাম্পান শহরের শাহাবুদ্দিন সেই প্রথম যাকে আমি নিজের হাতে খুন করেছি। সেদিন একটা চকিত আভাস পেয়েছিলাম। এখন খুবই ভালো করে জানি লক্ষ্যে অটল থাকতে দরকার কথা নয় তরবারি। তার জন্য নজিবকে কোরবানি হতে হবে। কেন? অনেকগুলো নিষ্ফলা মৃত্যুর দায় তোমার উপর আছে। এখন আমার না, সেগুলো নিষ্ফলা নয়। আমি যা চেয়েছিলাম সবই তারা দিয়েছে। ক্ষমতা, চিন্তাকে রূপ দেবার শক্তি, কাজ করার দৃঢ়তা, নিজেকে চেনবার ক্ষমতা। এই তুচ্ছ গুণটা তোমাকে কে দিয়েছে?
নারী তুমি ওদের দলে, তুমিও তাই চেয়েছিলে। আম্মা আমাকে বাগে রাখতে পারেনি, তাই রেগে আছি। আর এখন তুমিও সেই খেলা খেলছো, তাই না? নজিবের হাত থেকে বের করে আমায় ভাগিয়ে আনবে। মোহাম্মদ, নিজের জন্য আমি কিচ্ছু চাই না। তুমি আমার প্রাণের চেয়েও বেশি মোহাম্মদ, আর সেটা তুমি জানো। যদি ক্ষমতাই চাইতাম তাহলে খুনটা কবুল করব কেন? কবুলের দরকার ছিল না, না আমি নিজেই বের করে নিতাম। না হলে আমিরেরা বিদ্রোহ করতো। তারপর কিসের ক্ষমতা? চতুর তুমি, ভেবেছ তোমায় আমি শাস্তি দেব না, তাই না? কারণ জীবনে আর কাউকে আমি তোমার মতো ভালোবাসিনি। তোমাকে ভালোবাসার এই দাম আমায় দিতে হবে না। তুমি এই কাজ করতে হলো কেন? মোহাম্মদ, মোহাম্মদ আমার কথা শোনো। আমায় ছুঁয়ো না, আমায় ছুঁয়ো না। বিশ্বাসঘাতকতার একটাই শাস্তি, মৃত্যু। এই কে আছিস? বোকামি বোকামি করো না মোহাম্মদ, তোমার ভালোর জন্যই বলছি। আমার মৃত্যু তোমাকে সুখী করবে না। অনেক জিন তোমাকে ঘিরে আছে, এর সঙ্গে আমারটা আর বাড়িও না। অন্যেরা মরেছে অন্যায় ভাবে, তোমার মৃত্যু সঙ্গত। একটা কাজবির থেকেও তুমি ঘৃণ্য, কিন্তু তোমার জন্য এর থেকে কঠিন কোনো শাস্তি আমি ভাবতে পারছি না। একে গারদে নিয়ে যা, নিয়ে যা। নায়েব ওয়াজিরকে বলে দে কাল সকালে যেন প্রকাশ্যে পাথর ছুঁড়ে ছুঁড়ে একে মেরে ফেলে। না না মোহাম্মদ, ওভাবে না। কাজবিরা এইভাবে মরে, নিয়ে যা। মোহাম্মদ, মেহেরবানি মোহাম্মদ। আল্লাহ আল্লাহ বেহেশতের আল্লাহ, দয়া করো, আমাকে ছেড়ে যেও না। আমার রোমকূপ থেকে রক্তের ফোঁটা ঝরছে, জানি না এই রক্তের কতটা আমার আর কতটা অন্যের। তোমার পথেই আমি চলতে শুরু করেছিলাম খোদা, তবে কেন কেন এখন এই মরুভূমিতে নিঃস্ব আমি একা করে বেড়াচ্ছি? তোমাকে খুঁজতেই তো আমি বেরিয়েছিলাম। আমায় কৃপা করো, তুমি ছাড়া এখন আমার কেউ নেই, শুধু তুমি তুমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এসো বার্নি, তুমি ঠিক সময় এসেছো। জানো, তুমি আমার বিশ্বাসঘাতকতা থেকে বাঁচিয়েছ। আমি ইবাদতের উপক্রম করছিলাম, মনে করে দেখো আমার রাজ্যে কাউকে নামাজ পড়তে দেওয়া হয় না, আর আমি নামাজ পড়ছিলাম নিজেরই হুকুমের বিরুদ্ধে। কিন্তু আর কি বা আমি করতে পারতাম বার্নি? আমার পা দুটো আমাকে ধরে রাখতে পারছিল না। ভেঙে পড়বেন না খুদাবান, আপনি ভেঙে পড়বেন না। আপনাকে আনন্দের খবরটা আমি নিজেই দেব বলে এসেছি। আনন্দ? বহুদিন ও কথাটা শুনিনি। এই মাত্র সুভাষ সালারের চিঠি পেলাম। খলিফার বংশধর গিয়াসউদ্দিন আব্বাসী এখানে আসছেন মাসখানেকের মধ্যে। আমরা সবাই ইবাদত করতে পারি খুদাবন্ত। কি দরকার? নামাজের চেষ্টা করেছিলাম, শব্দগুলো যান্ত্রিক মনে পড়ছিল, কিন্তু প্রাণী কোনো সাড়া জাগাচ্ছিল না। আমি প্রায় পাগল হতে চলেছি বার্নি, আমি প্রায় পাগল হতে চলেছি। কিন্তু পাগলামিতে খোদা তাআলা এখনো আমায় ছাড়িয়ে আছেন। তাহলে পাগলামি আমার প্রাপ্য কেন? আমি আমার মাকে মৃত্যুদণ্ড দিয়েছি, কিন্তু বার্নি আমি নিশ্চিত নই যে তিনি অপরাধী। আমি নিশ্চিত নই। শোনো শোনো শোনো, খুদা তার খলিফের বান্দা মোহাম্মদ তুগলক ঘোষণা করেছেন যে বাগদাদের খলিফ মহানুভাব আব্বাসিদ আল মুসতাসিরের বৃদ্ধ প্রপৌত্র পুণ্যতা আব্দুল আজিজের প্রপৌত্র পুণ্যতা গিয়াসউদ্দিন মোহাম্মদ আগামীকাল দুপুরে উপস্থিত হয়ে দৌলতাবাদকে তার দোয়ায় পবিত্র করবেন। এখন থেকে পবিত্র কোরআন শরীফের শরিয়াত অনুযায়ী প্রতিটা মুসলমান দিনে 5 বার নামাজ পড়বে
এবং নিজেকে খোদার একজন বিশ্বস্ত বান্দা হিসেবে প্রমাণ করবে। শোনো শোনো শোনো। তুগলক নাটকের দুটি দৃশ্যের পাঠাভিনয়ের মধ্যে দিয়ে আমাদের আজকের আয়োজন আমরা এখানেই শেষ করব। মহামারীর কথা মাথায় রেখেও আপনারা প্রত্যেকে উপস্থিত, তার জন্য আমরা ধন্য। সকলে খুব ভালো থাকুন। শুভরাত্রি।